বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর একজন হিরো, একজন ফাইটার, একজন নেতা, জনদরদি নেতা। এটা কেন বুঝলাম? কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব ফেনীতে একটা প্রোগ্রামে গেছে। আমার ভাই আবু তাহের সুজন, তার কথা হচ্ছে আমি যেইভাবেই হোক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করব। কিন্তু আমার ভাই সাক্ষাৎ তো দূরের কথা, তাকে উল্টা মানে দেখা করতে গিয়ে তাকে উল্টা থানায় যেতে হয়েছে এক। কিন্তু দেখেন ডক্টর শফিকুর রহমান সাহেব কাছে একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া মানুষ, একজন শ্রমিক মানুষ, মানে খুব ইজিলি যেতে পারে, খুব সহজে যেতে পারে। তাহলে আমি আবারও বলি, আমি জামাতের রাজনীতি আমি করি না। ওরা গণমানুষের চাহিদা বোঝার চেষ্টা করে, গণমানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে, যার যে বেকার তাকে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করতেছে। মানে প্ল্যান টু প্ল্যান নিয়ে ওরা আগাচ্ছে, মানুষের দুঃখ কষ্ট শোনার চেষ্টা করতেছে। যে কাজটা বিএনপি অনেকাংশে ফেল গেছে, বলতে গেলে পুরাটাই ফেল। ঠিক আছে, তো আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সাহেব একজন হিরো, আসলে তিনি জনদরদি একজন নেতা। আপনার যে ভাইরাল ছবিটি গণমাধ্যমে ঘোরে, এই ছবিটি সঙ্গে আমিরে জামাতের ছবি লাগিয়ে আমরা বিভিন্ন গণমাধ্যমে সেটা দেখেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আর এই ছবিকে কেন্দ্র করে আপনি পরে হুমকির শিকার হয়েছেন কিনা, এই বিষয়ে আপনি কী বলবেন? আচ্ছা, আমার ছবিটা, আমার লাঠি হাতের যে ছবিটা কিছুদিন আগে আমিরে জামাতের মাথা কেটে ছবিটা বসাই দিছে। আমি দেখেন একটা কথা বলি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধরেন একটা দলের নেতাকর্মী নির্যাতিত হয় যখন সমস্যা দুর্দিনে তাদের পাশে ছিল, তখন ওই দলের প্রধানের কাজ কী? তাদের পাশে এসে দাঁড়ানো, তাদের গল্প শোনা, তাদেরকে ডাকা। বা এই লোকগুলা কারা? যখন আমাদের মুক্তির জন্য আজকে দেশে আসার, জনাব তারেক রহমান দেশে আসার সুযোগ পাইছে, বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে ফিরছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগার থেকে বের হয়েছে। তাহলে ওই লোকগুলা কারা যাদের মাধ্যমে আমরা মুক্তি পাইছি? তাদেরকে নিয়ে আমরা গল্প শুনি, কথা শুনি। কিন্তু বিএনপি এটা করছে? করে নাই কিন্তু। আচ্ছা, এখন আমি জুলাই যুদ্ধ হিসেবে এখনও স্বীকৃত হই নাই। যদি আমার 18 জুলাই আমি পায়ের আমার গুলি লাগছে, তো আমাকে স্বীকৃতি দেয় নাই, আমি স্বীকৃতি চাইও না, দরকার নাই আমার। কিন্তু যেটা হচ্ছে, আমার ছবিটা মাথা কেটে যে আমির সাহেব ছবিটা বসাই দিছে, আমি যদি মনে করি এটা ব্যঙ্গাত্ম করা হয়েছে। কিন্তু দেখেন, যে কাজটা করার দরকার ছিল বিএনপি, সেই কাজটা জামাত করছে। কিভাবে? এই বাংলাদেশের আন্দোলনের পর থেকে নিয়ে জামাতে ইসলাম কত চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে কোথাও করছে? কিছুই করে নাই। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আসলেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর একজন হিরো, একজন ফাইটার, একজন নেতা, জনদরদি নেতা। এটা কেন বুঝলাম? কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব ফেনীতে একটা প্রোগ্রামে গেছে। আমার ভাই আবু তাহের সুজন, তার কথা হচ্ছে আমি যেইভাবেই হোক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করব। কিন্তু আমার ভাই সাক্ষাৎ তো দূরের কথা, তাকে উল্টা মানে দেখা করতে গিয়ে তাকে উল্টা থানায় যেতে হয়েছে এক। কিন্তু দেখেন ডক্টর শফিকুর রহমান সাহেব কাছে একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া মানুষ, একজন শ্রমিক মানুষ, মানে খুব ইজিলি যেতে পারে, খুব সহজে যেতে পারে। তাহলে আমি আবারও বলি, আমি জামাতের রাজনীতি আমি করি না। কিন্তু দেখবেন জামাত মানে গোপনে হোক, অগোপনে হোক, প্রকাশ্যে হোক, ওরা গণমানুষের চাহিদা বোঝার চেষ্টা করে। হ্যাঁ, ওরা গণমানুষের চাহিদা বোঝার চেষ্টা করে, গণমানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করে, যার যে বেকার তাকে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করতেছে। মানে প্ল্যান টু প্ল্যান নিয়ে ওরা আগাচ্ছে, মানুষের দুঃখ কষ্ট শোনার চেষ্টা করতেছে। যে কাজটা বিএনপি অনেকাংশে ফেল গেছে, বলতে গেলে পুরাটাই ফেল। ঠিক আছে, তো আমি মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সাহেব একজন হিরো, আসলে তিনি জনদরদি একজন নেতা। তো এটা আমি আসলে ওইভাবে, হ্যাঁ ঠেট বলতে কিছুদিন আগে সিলেট থেকে কিছু লোক এসে আমার ছবি, আমার সাথে কথা বলার চেষ্টা করছে, আমার পরিচয় জানার চেষ্টা করছে। মানে আমাকে তো হুমকি অলরেডি আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে আমাকে তো হুমকি দেওয়া হচ্ছে, এমন অপরিচিত লোক আমাকে টার্গেট করে রাখছে। ঠিক আছে, তো আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের পরে এখন তো মানে এখন ক্ষমতা কারা? এখন তো আমরা মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এরাই তো সরকার, এরাই তো দেশ চালাচ্ছে। এখন তো আমাদের শত্রু কারা? এখন যারা আওয়ামী লীগ শত্রু দেশেরা পালাইছে। ঠিক আছে, তো আমি তো এখন নিরাপদ স্বাধীনভাবে চলাফেরার কথা। কিন্তু কথা হচ্ছে প্রশাসনের মধ্যে মানে গুপ্তচরভাবে আওয়ামী লীগের বা হ্যাঁ আওয়ামী লীগের প্রশাসন বসে আছে, ওরা মানে কিলিং মিশনে নামছে। ঠিক আছে, তো আমি মনে করি না আমার ছবিটা ব্যঙ্গাত্ম করার কারণে আমি আসলে ওইভাবে ফিল করি না। মরতে তো একদিন হবেই, ওটা আমি মনে করি কোনো সমস্যাজনক না। তবে আমি মনে করি আসলে
বাংলা জামায়াতে ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান, উনি একজন জনদরদি নেতা, উনি ফাইটার, উনি হিরো। আমরা দেখেছি যে আপনি জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং আপনার ছবি প্রায় সব পত্রিকাতেই ব্যবহার করেছে বা করে। তা আপনি জুলাই যোদ্ধা হিসেবে আপনার কাছে কেমন মনে হয়, আপনার অনুভূতি কি? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে জুলাই যোদ্ধা, আমি কোথাও জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে এই পর্যন্ত কোথাও আমি যাই না, বা কারো কাছে গিয়ে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে কারো কাছে আমি অর্থনৈতিকভাবে আমি কাউকে বলি না যে আমাকে এটা করে। আমি জুলাই যোদ্ধা কখনো পরিচয় এখনও এই পর্যন্ত দেই নাই। তবে আমার একটা স্বপ্ন ছিল সেই 2016 সাল থেকে, তারপরে তো 8 থেকে 16 ওই মাধ্যমটা আমার পড়াশোনা ছিল। বিশেষ করে যখন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়, আমার এখনও মনে পড়ে নাজিমউদ্দিন রোডে যখন বেগম খালেদা জিয়ার গাড়ি করে যেত, আমরা গাড়ির পিছনে পিছনে দৌড়ে দৌড়ে যেতাম আর কি। যখন তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়, উনি দেশ থেকে চলে যায়, আমার ভাই আবু তাহের, আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। সে বিএনপি রাজনীতি করতে, তো মানে জেল জুলুম, মানে নির্যাতন, বিশেষ করে ফেনীতে গাজী মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, যুবদলের মামুন, মানে ওই সময়ের ফেনীতে, যেহেতু আমার বেড়ে ওঠাটা ফেনীতে, আমার বাড়ি চাঁদপুরে কিন্তু আমার বেড়ে ওঠাটা ফেনীতে, তো ওই দুঃখ সময়ের যারা বিএনপির নেতাকর্মী ছিল বা জামাতের নেতাকর্মী যারা ছিল, ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে গ্রেপ্তার করে ফেলতো। ছোটো মানে দেখা গেছে বাবা বাসায় নেই, তো ওনার ছেলেকে নিয়ে যায়, কারাগারে নিয়ে যায়। তো এগুলো দেখে তো আমরা বড় হয়েছি। আমি ফেনী জামিয়া রশিদে পড়াশোনা করতাম, এর আগে কুমিল্লা পড়াশোনা করছি। তো আমার ভাই যদি বিএনপি রাজনীতিতে জড়িত, মানে পড়ার সময় সে জেলে যায়। আর ফেনীতে মানে গাজী মানিক বলতে মানে ওনাকে এক নামে সবাই চিনে। এবং আমাদের রাজনীতির একটা মানে ওনাকে দিয়ে আমরা একটা বড় হয়েছি। বিশেষ করে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, ওনার বাড়ি লস্করায় ফেনীতে, অনেক মার খেয়েছে ছাত্রলীগের হাতে। তো এগুলো দেখে তো আমি বড় হয়েছি। তো মানে একটা সবসময় নিজের মধ্যে একটা কাজ করতো যে এই জাতিকে খুনি হাসিনার হাত থেকে মুক্ত করতেই হবে, যেইভাবেই হোক মুক্ত করতে হবে। আর একটা স্বপ্ন ছিল, যেইভাবে আমার বিশ্বাস ছিল ওই সময় যে একদিন জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে এবং খালেদা জিয়াও মুক্ত বাতাসে ফিরবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন একটা স্বপ্নের কাজ করতেছে। তখন আমার 2007 সালে আমি ঢাকায় ছিলাম, তারপরে 13 ঢাকায় ছিলাম, স্থায়ীভাবে 2016 সাল থেকে শুরু হয়েছে আর কি। তো আমি এমন কোনো আন্দোলন সংগ্রাম কোথাও ইয়াতে ছিল না, প্ল্যান ছিল যে এই আন্দোলনের মাধ্যমে সমন্বয় করে কিভাবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষদেরকে বা এই জালেমের হাত থেকে মুক্ত করা যায়, প্ল্যান করতাম। কিন্তু ব্যাটে মেলে নাই আর কি। জুলাই গণ অভ্যুত্থানটা যখন হয়, আপনার একটা জিনিস খেয়াল করবেন, জুলাই গণ অভ্যুত্থানের আগে ছাত্রদল সহকারে বিভিন্ন দলে মিলে একটা সংগঠন করছে, মানে খুনি হাসিনাকে পালানোর জন্য, কিন্তু এটা ফেল হয়েছে। কিন্তু একমাত্র দাবি থেকে, মানে আমাদের তরুণদের যে আইডল, যে নেতা বিপিন নূর ভাইয়ের মাধ্যমে তো এই নেতাদের একটা পরিবর্তন সূত্রপাত হয়। ওই আন্দোলন আমি 2000 কোটা আন্দোলনের সময় আমি তখন আফতাবনগরে পড়াশোনা করি। আমরা যে ইম্পেরিয়াল কলেজে হয়ে আমরা রামপুরা ব্রিজে আন্দোলন করি, তখন আমি ঢাকা দাবিতেও আসলাম। এরপরে যখন বিপিন নূর ভাইয়ের দলটা গণযোগী পরিষদ ভেঙে 2 ভাগ হয়ে যায়, তখন দাবি থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি যে সংগঠনটা হয়। সত্য কথা বলতে কি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার এই শহরে আমি পড়াশোনা করছি, আমি রিক্সা চালাইছি। আর রিক্সা চালানোর মূল স্পটটা ছিল আমার ঢাবিতে। তো মোটামুটি ঢাবির এমন কোনো হল, এমন কোনো ভাই বেড়াদার নাই, সবাই আমাকে চিনে বা আমি সবার সাথে আমার সম্পর্ক। জুলাই যে বিষয়টা হচ্ছে, একটা আমি বললাম যে খালেদা জিয়া মুক্ত, বেগম খালেদা জিয়া শহীদ, বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে ফিরবেই, তারেক রহমান দেশে আসবেই, ঠিক আছে। তো এখন যে গণ অভ্যুত্থানের পরে যে টাকা পয়সা ইনকামে যে, তখন তো এটা মাথায় ছিল না আমাদের। তো গণ অভ্যুত্থানের জুলাই আন্দোলনের যে সময়টা, আমি যেহেতু মহানগর প্রজেক্টে পড়াশোনা করতাম মাদ্রাসায়, আবার দেখা গেছে আমি তরকারি ব্যবসা করতাম, আমি ঢাকা শহরে রিক্সা চালাইছি, আবার দেখা গেছে আমি মাছ বিক্রি করতাম, লিচু বিক্রি করছি, আম ব্যবসা করতাম। তো মানুষের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক আছে, একটা মানে অন্য দেখেন যারা রাজনীতি করে, পলিটিক করে, ওরা রাস্তায় লোক নামায়, টাকার বিনিময়ে লোক নামায়। আর আমি যদি কোনো ভাইকে বলি ভাই আমি এই বিপদ, ওরা আমার পাশে দাঁড়ায়। তো
এখন আমি চিন্তা করতেছি প্রাথমিকভাবে আন্দোলন তো তখনও সহিংস হরূপ নেয় নাই, ঠিক আছে, একদম স্বাভাবিক ছিল। আমরা তো কোনো সমস্যা ছিল না। আমি আর একটা মাদ্রাসা পরিচালক ছিলাম তখন, আলিম পরীক্ষার্থী প্লাস একটা মাদ্রাসা পরিচালক ছিলাম আমি। তো আমি আমার স্বাভাবিকতা ছিলাম। যখন দেখলাম আমাদের ভাইদের উপর পুলিশ, ছাত্রলীগ, আর্মি বা আওয়ামী লীগ মারতেছে, বিশেষ করে ডাবিতে একটা দেখবেন একটা বোনের একটা ছবি আছে, এইভাবে হাত করে রাখছে, ওইটার পর থেকে আমি আর স্থির থাকতে পারি নাই। আমি চিন্তা করতেছি না, তা আমার ভাই বোনদেরকে মুক্ত করতেই হবে যেইভাবে হোক। একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি দল করে, যারা রাজনীতি দলের নেতা হয়, ওনারা মরতে চায় না, এটা এখনও প্রমাণ। তারা মরতে চায় না, তারা নেতৃত্ব দিতে চায়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জুলাই। দেখবেন এখন যারা নেতা হয়ে গেছে, আবার দেখেন বিএনপি দেখেন বা অন্য যে দলগুলো দেখেন, বিগত 16 বছর ওই সময় যারা বিএনপির হয়ে, জামাতের হয়ে বা অন্য অন্য দলের হয়ে রাজপথে লড়াই করছে, সংগ্রাম করছে, যুদ্ধ করছে, তারা কি মূল্যায়ন হচ্ছে না, তাদেরকে চিনেই না। এমনকি আমার কোনো দলের পরিচয় নাই, এখানে আমাকেও তারা চিনে না, আমাকে হ্যাঁ। তো যেটা হচ্ছে যে রাজনীতির দলের একটা হচ্ছে এলিট শ্রেণী, তারা সেফ জোনে থাকে, মানে সুসময়ে আইসা ওরা বিভিন্ন জিনিস কী করে নেয়, মানে হাতে নেয়। দেখেন বিগত দিনগুলোতে যারা সেফ জোনে ছিল, যারা বিদেশে ছিল, তারা এখন আইসা বিভিন্ন দলের পদ পদবি নিয়ে, ওই যারা রাজপথের লড়াকু যোদ্ধা ছিল, সৈনিক ছিল, ফাইটার ছিল, যারা মানে নিজের জীবন বিসর্জন দিয়ে দলের জন্য আন্দোলন সংগ্রামে, তাদের এখন মূল্যায়ন নাই। জুলাই আন্দোলনে যেহেতু আমি একটা মাদ্রাসা পরিচালক, আমার প্লাস 70 জন ছাত্রছাত্রী ছিল মাদ্রাসায় আমার। তো 70 জন ছাত্রছাত্রী থাকা মানে তো বুঝেন, আমার সাথে আরও অনেক ইনভলভ, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি ছাত্রদের সাথে আরও আগ থেকে আমার সম্পর্ক, ঠিক আছে। তো যখন দেখলাম প্রাইভেট 17 জুলাই তো দাবিটা বন্ধ ঘোষণা করে, আমি দাবিতেই ছিলাম তখন আন্দোলনরত। 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি কর্মসূচি দিল, ঠিক আছে। এখন আমি চিন্তা করলাম তারা আমার ভাই, তারা আমার বোন, তো আমি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট হয়ে আমি কীভাবে ঘরে বসে থাকি? অবশ্যই আমাকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। আমার ইমানি মানে এটা যে মজলুম, হ্যাঁ, জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ এটা, ঠিক। আমি ওইটা এই ঘোষণা দিয়ে আমি ওরা তাদের পাশে এসে দাঁড়াইছি। আমার যে ছবিটা, মানে লাঠি হাতে যে ছবিটা, সেদিন 19 জুলাই সম্ভবত, সেদিন পুলিশ, বিজিবি, ছাত্রলীগ একটা হয়ে একসাথে হয়ে মুহুর গুলি করতেছে, মানে সামনে আসার কেউ সাহস করতেছে না, এত ভয়াবহ অবস্থা, ঠিক আছে। এখন আমি চিন্তা করতেছি না, একজন যেতেই হবে সামনে, ঠিক আছে, নয়তো ওরা আমার ভাইকে মেরে ফেলবে। পর আমি লাঠিকা নিয়ে মানে বিজিবিকে ঠেট দিচ্ছি আর কি, সামনে আছি। এটার কারণে বিজিবি এদিক থেকে পায়ার শুরু করছে, আফতাবনগর গেট থেকে আমাদের ইউনিভার্সিটি ছাত্র ভাইরা ওরা এদিক থেকে সামনে আসার সাহস পাইছে, উৎসাহ পাইছে। তো তখন আমার জুলাই গণ অভ্যুত্থানে আমার যে ভূমিকা, আমার যে অবদানের কারণে আমি কারো কাছে কিছু চাই নাই, ঠিক। আমার একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাটা হারাইছি, হ্যাঁ, আমার অনেক সমস্যায় পড়ছি। তো আমি চাইছি আমার এই এত কিছুর বিনিময়ে দেশটা পরিবর্তন হোক। তোর মানে একটা শব্দ তো দেখেন, যেই সংবিধান এই দেশের খেটে খাওয়া মানুষের কথা বলে না, যেই একজন রিক্সা চালকের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, একজন কৃষকের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, হ্যাঁ, একজন যে এলিট, সে এলিটে হচ্ছে, যে আগে সচিবালয়ে চাকরি করতো, সে আরও প্রমোট উপরের দিনকে দিন উপরে যাচ্ছে। যার 20,000 টাকা বেতন ছিল, তার এখন 60,000 টাকা বেতন হচ্ছে। আর যে গরিব, যার 10,000 টাকা বেতন, তার এখন 8,000 টাকা বেতন, বা তার বেতন নাই এখন।